সালাম আলাইকুম। প্রতিদিনের মতো আবারও আপনাদের এবং দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু আলোচনা করব। আপনারা যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সেটা হলো বগুড়ায় পৌর এলাকায় একটা আসামিকে ধরতে গিয়ে দুজন পুলিশ ছুরি আঘাতে আহত হয়েছে। আপনারা দেখছেন নিউজ অবশ্যই সোশ্যাল মিডিয়াতে। এবং একজন পুলিশের পেটে ছুরি আঘাত করা হয়েছে, তার সমস্ত নাড়ি ভুঁড়ি বাইর হয়ে গেছে। এটা একটা দুঃখজনক মর্মান্তিক ঘটনা। যে পুলিশ আহত হয়েছে তার আমরা সুস্থতা কামনা করছি। আল্লাহ তাড়াতাড়ি যেন সুস্থ দান করে। দেখেন, পুলিশ আমাদের কারো না কারো ভাই, কারো বাবা। এরা নিয়োজিত আছে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের উপকারের স্বার্থে। জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয়, জনগণ যেন প্রতারণার শিকার না হয়, এই জন্য আমাদের পুলিশ বাহিনী নিয়মিত কাজ করে যাচ্ছে। তাদেরকে এইভাবে ছুরি আঘাত করা কতটা যৌক্তিক, এটা প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। পুলিশ তো সবাই খারাপ না রে ভাই। একজন পুলিশ যদি অপরাধ করে আরও 10 জনের নাম দেওয়া, এটা ঠিক হবে না। দেখো, আমরা গ্রামে গঞ্জে শহর বন্দরে অনেক মানুষ বসবাস করি, অনেক, প্রায় 18 কোটি মানুষ আমরা বসবাস করি আমাদের বাংলাদেশে। সবাই মানুষ কি এক না? কেউ ভালো, কেউ মন্দ, কেউ খারাপ, কেউ চোর, কেউ ডাকাত। সবাই মিলে আমরা কিন্তু আছি। এরই মধ্যে গুটি কয়েক লোক তারা উচ্ছৃঙ্খল। এদেরকে শায়েস্তা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং তাদেরকে আরও সহযোগিতা করার দরকার। যেখানে সমস্যা সেখানে গ্রামবাসী, শহরবাসী যারা যেখানে, তাদেরকে সহযোগিতা করার দরকার। এটাতে নিশ্চয় দুর্ঘটনা, এই দুর্ঘটনা এবং তার পরিবারের সহানুভূতি জানাই এবং আল্লাহর কাছে কামনা করি যেন পুলিশ ভাইটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সেটা হলো সুন্দর একটা খবর। আমাদের সবার প্রিয় মুখ আমির হামজা সাহেব, আপনারা চেনেন বক্তা আমির হামজা সাহেব। উনি কুষ্টিয়া 3 থেকে নির্বাচন করতেছেন। উনি কাজ অলরেডি শুরু করে দিয়েছেন এবং তিনি যেখান থেকে আপনি নির্বাচন করবেন সেটা হলো কুষ্টিয়া 3। তিনি আজকে বিবৃতি দিয়েছেন। তিনি 175টা দেশে প্রায় ভ্রমণ করেছেন এবং তার বয়স কিন্তু বেশি না, 32-33 বছর হবে, তরুণ যুবক। তার কিন্তু অনেক ভক্ত আছে বাংলাদেশে। তবে আশা করি ইনশাল্লাহ তিনি ওখান থেকে বিজয় অর্জন করবে, কারণ তার তো অধিক ভক্ত শ্রোতা আছে। এই কারণে তো আমি 80% শিওর তিনি বিজয় অর্জন করবে। আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে। এবং তিনি এই 175টা দেশ ভ্রমণ করার পরে যে অভিজ্ঞতা তিনি পেয়েছেন, যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেটা হলো তিনি কুষ্টিয়াবাসীকে একটা সোনার একটা কুষ্টিয়া বানাতে চায়, সুন্দর সুফল একটা কুষ্টিয়া বানাতে চায়। এটা তার প্রত্যাশা এবং সেটা যেন জনগণ ভোগ করতে পারে, এটা তিনি বিবৃতি দিয়েছেন। সুন্দর করে ডিজিটালাইজেশন করে সুন্দর পরিবেশ তৈরি করবে তিনি, এটা তার বক্তব্য। এটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমরা মানুষ, যারা সাধারণ মানুষ, যারা কৃষক, শ্রমজীবী, রিক্সা চালক, দিনমজুর, দেখেন আমরা সরকারের যেগুলো সুবিধা আছে সবগুলো সুবিধা থেকে আমরা বঞ্চিত, সবগুলো সুবিধা থেকে বঞ্চিত। আমাদের কৃষক ভাইরা যারা আসেন তারা বঞ্চিত। তারা যখন কৃষিকাজ করতে যায়, ফল সবজি যখন ফলাতে যায়, তাদেরকে বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন ইউরিয়া, সার, ফসফেট, বিভিন্ন কীটনাশক বেশি দামে কিনতে হয় এবং সেগুলো বেচতে গেলে তার প্রতিনিয়ত দাম পায় না।
এটা সময় এটা এটা এমন একটা সিস্টেম করা দরকার যেন কৃষক যে ফসল ফলাবে সেই ফসলটা যেন তিনি সঠিক দামে বেচতে পারে, কোনো সিন্ডিকেট যেন কাম না করতে পারে। নাম্বার 1, গ্রামীণ মানুষ। দেখেন, আমার কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আপনি শহরে বসে খান, শহরে বসে সুন্দর চকচকা চাল কোথায় পান? কৃষক আবাদ করে, তারপরে সেটাকে শহরে যায়। সবজি, কৃষক যারা দিনমজুর রোদে পুড়ে তারা আবাদ খাত করে, তারপরে শহরে যায়, সেটা তারা উপভোগ করে। এই মানুষগুলা যখন সরকারি কোনো কাজে, সরকারি কোনো দপ্তরে যায়, জমি সংক্রান্ত যে কোনো সংক্রান্ত, আইডি সংক্রান্ত, পাসপোর্ট সংক্রান্ত, খতিয়ান সম্পর্ক যখন যায়, তখন সেখানে তাদেরকে প্রতারণার শিকার হতে হয়। যেখানে আপনি যান, বর্তমানে অতীতেও হয়েছে, এখনও হইতেছে, এগুলোকে সরকারের কন্ট্রোল করা প্রয়োজন। টাকা ছাড়া কোনো কিছু কাজ হয় না। এগুলো মানুষ নিতে পারে না। সাধারণ মানুষ এখন আগের মতো নাই। এখন তারা সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত হয়েছে। তারা দেশ বিদেশের খবর দেখতেছে, অনেক চালাক হয়ে গেছে। এখন আগের ওই মামার বাড়ির গান শুনে ভোট নেওয়ার দিন আর নাই। এখন মানুষ দেখে মানুষ ভালো কিনা, তার কার্যক্রম, তার ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখে তারপরে মানুষ ভোট দেয়। তো আমরা বলবো যে বিগত সরকার তো যা করে গেছে, ওগুলো বলে লাভ নেই। এখন সামনে যে সরকার নতুন আসবে, ইনশাল্লাহ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার আসবে। আমি বিএনপি সকল ভাইদেরকে, যারা নীতি নির্ধারক, যারা নেতারা আছেন, সবাইকে বলবো আমার সোনার বাংলা দেশটা যেন সোনার বাংলার মতনই হয়। আমরা সবাই যদি একসাথে কাজ করি, আমার সোনার বাংলাকে ঠেকানোর মতো কোনো দেশ নাই। পার্শ্ববর্তী দেশ আছে, তাদের মনে অতিরিক্ত হিংসা, তারা খাবে দিবে না, কারণ বিগত সরকারের সাথে যেটা করছে সরকারের সাথে সেটা পারতেছে না। আপনারা দেখছেন কলকাতা পোর্টটা বন্ধ করে দিছে, কত স্থলবন্দর, বেনাপোল স্থলবন্দর, অনেক স্থলবন্দর তারা বন্ধ করে দিচ্ছে, ইম্পোর্ট করা যাইতেছে না। তারা হট করে বন্ধ করে দেয়। তারা মনে করছিল যেগুলো বন্ধ করে দিলে সরকারের আদর্শ আয় কমে দেবে, মানুষ না খায় মারা যাবে, এই পেজ দিবে না, এইটা দিব না। তারা অনেক কিছু বলছে, কিন্তু বাংলাদেশ ঠেকাতে পারেনি। কারণ বাংলাদেশের মানুষ জীবন দিতে জানে, সহ্য করতেও পারে। আল্লাহ রহমতে সরকার সেটা আগে খুব ভালোভাবে এখন সেটাকে হ্যান্ডেল করেছে। এই জন্য বর্তমান যিনি সরকার মধ্যে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই। তো যে কোনো জিনিস পরের উপর নির্ভর না করে, নিজে আমরা যদি করতে পারি, তাহলে পরের উপর নির্ভরশীল হতে হবে না। এবং আমরা যারা সাধারণ মানুষ আছি, তাদেরকে সচেতন হতে হবে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে, এটাই বাস্তবতা। কারণ আমরা একজন মুসলমান, সব কিছু ভেবে চিন্তে আমাদের চলতে হবে। থ্যাংক ইউ সবাইকে। যারা আমার চ্যানেলটা প্রতিনিয়ত দেখেন, প্লিজ আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।